আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্যরকম পাঠশালার কর্তৃক আয়োজিত গুণগত রসায়নের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ক্লাসের অনেকাংশ দূরে চলে এসেছি। তো আজকে আমাদের যে আলোচ্য টপিকটি সেটা হচ্ছে দেখো তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কিত রাশি। তো তোমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী জিনিসটা কি এর সম্বন্ধে কিন্তু অলরেডি বোর পরমাণু মডেলে কিছু একটা আইডিয়া পেয়ে গেছো। যে বোর পরমাণু মডেলে কিন্তু বিজ্ঞানী বোর আলোচনা করেছিল যে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তর ইলেকট্রন যখন জাম্প করে তখন কি হয়, বর্ণালী তৈরি হয়। আমরা জানি যে উচ্চ শক্তিস্তর থেকে যখন নিম্ন শক্তিস্তরে আসে তখন কিন্তু শক্তি বিকিরণ হয়, এই বিকিরণটা আমরা বর্ণালী আকারে দেখি। আবার মনে করো যখন আমাদের নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখনও কিন্তু শক্তির শোষণ হয়, এই শক্তির শোষণটাও কিন্তু আমরা বর্ণালী আকারে দেখি। একটা হচ্ছে আমাদের শোষণ বর্ণালী আর একটা বিকিরণ বর্ণালী। তো আমরা আজকে ওই বর্ণালী জিনিসটাকে বোঝার জন্য কি কি রাশির দরকার হয় সেই রাশিগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, বর্ণালীকে বোঝার জন্য আমাদের কি কি রাশি দরকার হয় এটা নিয়ে বোঝার ট্রাই করব। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো ফার্স্ট অফ অল একটু এই লেকচারটার দিকে তাকাই। সো এটার দিকে যদি তুমি একটু তাকাও, এখানে আমরা কোন জিনিসটাকে বোঝানোর ট্রাই করব, আমরা এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটাকে নিয়ে আলোচনা করব। ওকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইংলিশ এটাকে বলা হয় কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো তোমাকে যদি বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সো সবথেকে পরিচিত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের কোনটা বলো তো? আমাদের সবথেকে পরিচিত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আলো। আলো কিন্তু আমাদের সবথেকে পরিচিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তোমরা যারা আমাদের যে বিগত ক্লাসগুলো করেছো কোয়ান্টাম অ্যান্ড আদার্স আলোচনা, সো আমাদের বোর পরমাণু মডেলের যে রাশি প্রতিপাদনের ক্লাসটা, ওইখানে কিন্তু আমরা এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করছিলাম যে আলো আসলে কি তরঙ্গ নাকি কণা, এটা নিয়ে কিন্তু বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে। যেমন তোমরা জানো আমাদের এর আলোচনাটা শুরু হয় কিন্তু নিউটনের যে কর্পাসকুলার থিওরি থেকে। তোমরা সবাই জানো আমাদের যে নিউটন, তার কিন্তু একটা কর্পাসকুলার থিওরি ছিল, সেখানে সে আলোকে কণার ন্যায় আচরণ করছে। সে তার কর্পাসকুলার থিওরিতে কি বলছে যে আলো হচ্ছে কিন্তু একটা কণা, এবং এটার প্রুফ দিছিল কে? এটার প্রুফ দিছিল কিন্তু আমাদের যে সায়েন্টিস্ট আছে, আমাদের বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন এটার কিন্তু প্রমাণ দিছিল। ওকে, বিজ্ঞানী আইনস্টাইন এটার প্রমাণ দিয়েছিল। সো তার নর্মালি ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রামের যে আলোচনা ছিল সেখানে। সো এই আলোচনা আমরা আজকে যাবো না যে এটাই। এরপরে দেখো আইনস্টাইনের ওই এক্সপেরিমেন্টের কথা আমরা অলরেডি আমাদের আগের লেকচারে বলে আসছি। এরপরে দেখো নিউটনের এই কথাটা বলার পর তখন আমাদের যে দুইজন বিজ্ঞানী ছিল, একজনের নাম ছিল বিজ্ঞানী হাইগেন অ্যান্ড ইয়ং। এই দুইজন তারা কি করলো, তারা তাদের পোস্টুলেটস দিল বা তাদের আলোচনা দিল, এবং তারা আলোকে কিন্তু কি হিসেবে বিবেচনা করলো? এরা বিবেচনা করলো যে আলো হচ্ছে একটা তরঙ্গ। এরা আলোকে একটা তরঙ্গ আকারে ব্যাখ্যা দিয়েছিল। সো এই যে ইয়ং এর কিন্তু তোমরা ফিজিক্সে পড়ো, ইয়ং এর দ্বিচির পরীক্ষা বলে একটা পরীক্ষা আছে। সো দ্বিচির পরীক্ষায় কিন্তু ইয়ং কি বলছিল, আলো হচ্ছে একটা তরঙ্গ। সো এই যে সায়েন্টিস্টদের ডিফারেন্ট মতবাদ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু সায়েন্টিস্ট বলতেছে কি যে আলো হচ্ছে কণা, কিছু সায়েন্টিস্ট বলতেছে আলো হচ্ছে তরঙ্গ। তাহলে আলো আসলে কি? ফাইনালি এই দুই মতবাদ থেকে আমরা একটা ডিসিশনে আসলাম যে আলো কণা এবং তরঙ্গ দুই প্রপার্টিসই আছে আলোর, এবং আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটাকে আমরা কি বলি? যে আলো হচ্ছে একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। সো আমরা ফাইনাল ডিসিশনে আসি, আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অ্যান্ড তাড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি মনে রাখবা, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ দুইটা তরঙ্গের মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি হয় কি আমাদের দুটি তরঙ্গ দৈর্ঘ্যের মিথস্ক্রিয়ায়। সেই দুটি তরঙ্গ দৈর্ঘ্যের মিথস্ক্রিয়াটা কি ভাইয়া? সেটা দেখো এখানে মূলত দুইটা তরঙ্গ থাকে, একটা থাকে কি একটা ম্যাগনেটিক ওয়েভ থাকে, একটা ইলেকট্রিক ওয়েভ থাকে। তো দেখো নামটা দেখো তাড়িৎ চুম্বকীয়। সো এখানে কি থাকে দেখো, এখানে দুইটা ক্ষেত্র থাকে তোমাদের নর্মালি মনে রাখবা। একটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র থাকে ভাইয়া, এই তড়িৎ ক্ষেত্র, এবং সাথে থাকে আমাদের চৌম্বক ক্ষেত্র। সো তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র এই দুই ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে আমার এই তাড়িৎ চুম্বকের তরঙ্গটা তৈরি হয়। তুমি একটু দেখো এই যে আমাদের যে একটা 3 ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেটসের কথা আমরা চিন্তা করি, এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ, এই বরাবর জেড অক্ষ। তুমি দেখো আমাদের মনে করি যে ওয়াই অক্ষে আমাদের একটা তরঙ্গ যাচ্ছে। সো মনে করো ওয়াই অক্ষ বরাবর কে যাচ্ছে, আমরা কাকে ধরে নিতে পারি? সো মনে করো আমাদের যে ওই যে লাল যে রেখাটি, যে লাল যে বর্ণালীটা যাচ্ছে বা লাল যে তরঙ্গটা যাচ্ছে,
এটাকে মনে করি এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র বলতে পারো, ওকে। এটাকে আমরা আমাদের ই ধরে নিই, ওকে। এটাকে আমরা ধরে নিই আমাদের ই। আর এই যে আমাদের ইয়েলো কালার যে এটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বি ধরে নিই। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। সো বিটা ইটা কি দেখো, ই হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড, আমি একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক যে ওয়েভ, ওকে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ওয়েভটা, আর বিটা হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ওয়েভটা। সো দেখো আমাদের ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক দুইটা ওয়েভই আমরা দেখলাম। অ্যান্ড তাহলে আলো কোন দিকে যাবে? মনে রাখবে আলো যায় ই এবং বি এর ক্রস গুণফলের দিকে। সো তোমরা ক্রস গুণফল জানো, ই বি, এটা নর্মালি ই ক্রস বি মানে ইভি সাইন থিটা। সো তুমি যদি এ বরাবর একটা ই ধরো যে ই থেকে বি এর দিকে, তুমি দেখো ই থেকে বি এর দিকে তুমি যদি হাতটাকে মুট করো, তাহলে তোমার যে বুড়ো আঙ্গুলের ডিরেকশন মানে এই ডিরেকশনে আমাদের আলোটা গমন করতেছে। সো এখান থেকে আমরা একটা আইডিয়া পাই যে পয়েন্টিং ভেক্টর বলে একটা জিনিস আছে। এখান থেকে আমরা পয়েন্টিং ভেক্টরের একটা আইডিয়া পাই। সেটা কি ভাইয়া? এখান থেকে আমরা বলতে পারি যে এস, আলো আসলে কোন দিকে যায়? আলো পয়েন্টিং ভেক্টর বরাবর যায়। এটা হচ্ছে 1/μ, এটাকে বলা হয় ই ক্রস বি, মানে ইবি সাইন থিটা বলতে পারো, ওকে। তোমার এই বরাবর তোমার আলো গমন করে, এটাকে বলা হয় কি? এটা হচ্ছে আলোটা আসলে কোন দিক যায়? আলো আসলে কি ভাই ই আর বি এর ক্রস গুণফল বরাবর যায়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পয়েন্টিং ভেক্টর, ওকে। এই এসটা কি? এসটা হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। আই গেস বুঝতে পারছি আমরা যে এই যে এসটা হচ্ছে আলোটা কোন দিক বরাবর গমন করে, অ্যান্ড দিস ইজ কল আওয়ার পয়েন্টিং ভেক্টর। আমি বাংলায় লিখলাম, ইংলিশেও বলতে দেখতে পারি, সমস্যা নেই। পয়েন্টিং ভেক্টর। সো এতটুকু বুঝতে পারলাম আমরা পয়েন্টিং ভেক্টরের হাবিজাবি আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে আলো কোন দিক বরাবর গমন করে সেটা বের করার জন্য আমরা এই পয়েন্টিং ভেক্টরটাকে ইউজ করে থাকি। সো এটা হচ্ছে আমাদের আলো। কি তাহলে ভাইয়া? আলো হচ্ছে একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটা আমরা মাত্রই আইডিয়া পেলাম। সো আসো একটু দেখি আমরা যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি পরস্পর লম্বভাবে অবস্থিত। দেখো পরস্পর লম্বভাবে অবস্থিত মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র। সো এখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা কত ভাইয়া? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কম্পোনেন্ট যে কমন যে ফ্যাক্টরটা, সেটাকে আমরা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারি। এখানে দেখো এই যে ই আমাদের কি, দেখো আমাদের পজিটিভ ওয়াই আর নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, আর আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা দেখো আমাদের জেড অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে এই যে দেখো ওয়াই আর জেড অক্ষ বরাবর দুইটা অক্ষই কি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে এদের যে তোমার ক্রস গুণফল সেটা তোমার এক্স অক্ষ বরাবর গমন করতেছে। সো এক্স অক্ষ বরাবর আমাদের আলোটা গমন করতেছে। সো আমরা এই দিক থেকে বলতে পারি যে এই যে এটা হচ্ছে আমাদের সি ইজ ইকুয়াল টু আলোর বেগ, সেটার মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আলোর বেগ। সো আলো কিন্তু আমাদের তাহলে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। সো আমাদের এই জিনিসটাই বুঝতে হবে যে পরস্পর লম্বভাবে যদি তুমি একটা চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রকে নাও, তাহলে তারা এদের ক্রস গুণফল বা মানে এদের যে ডট ক্রস গুণফল বরাবর যে দিকটা, সেটাই হচ্ছে আলোর দিকটা। এবং এই যে এদের মিথস্ক্রিয়ার ফলে দেখি এদের দুইজনের মিথস্ক্রিয়ার ফলে যে তরঙ্গটা উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। আই গেস তাড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে নামটা বুঝতে পারছি আমরা যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই দুই ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে এটা উৎপন্ন হয়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে ক্ষেত্রটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং আলো হচ্ছে একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। মানে আলোর ক্ষেত্রে এই দুই টাইপের প্রপার্টিস দুইটাই দেখা যায়। আচ্ছা, এখন আমাদের এই যে তরঙ্গটাকে বোঝার জন্য আমাদের কিছু কিছু প্যারামিটার সম্বন্ধে জানা লাগবে। প্রত্যেকটা তরঙ্গের কিছু ইউনিক প্রপার্টিস থাকে, মনে রাখবা। প্রত্যেকটা তরঙ্গের সবথেকে কমন যে প্রপার্টিসটা সেটা আমি তোমাদেরকে বলি। একটা তরঙ্গের কাছে তিনটা জিনিস থাকবে। সেটা হচ্ছে কি? মনে রাখবা, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে তরঙ্গের যে বেগটা, তরঙ্গের বেগ ওর একটা ইউনিক প্রপার্টিস। এর এফ হচ্ছে এর কম্পাঙ্ক হচ্ছে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা ইউনিক প্রপার্টি। আরেকটা হচ্ছে ওর যে ল্যামডা হচ্ছে কি ওর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এর আরেকটা ইউনিক প্রপার্টিস। সো এই যে ভি এফ ল্যামডা, এই তিনটা জিনিস একটা তরঙ্গকে তার সম্পূর্ণভাবে এক্সপ্লেন করতে সাহায্য করে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে একটা তরঙ্গকে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করার জন্য আমাদের তিনটা জিনিসের দরকার। সেটা কি? একটা হচ্ছে তরঙ্গের বেগ, একটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, আর একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা। সো আসলে প্রত্যেকটা জিনিসকে আমরা ডিটেলসে বোঝার ট্রাই করি, এবং এর সাথে আরও কিছু কিছু জিনিস কানেক্টেড আছে, সেই জিনিসগুলোকে আমরা বোঝার ট্রাই করবো। এদের সাথে কানেক্টেড জিনিস আছে কি? আরও জিনিস আছে, সেটা হচ্ছে টিকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালটা কি? পর্যায়কালটা হচ্ছে যে ল্যামডা পরিমাণ পথ যেতে, মানে যে একটা তরঙ্গ দৈর্ঘ্য যেতে কি পরিমাণ সময় লাগে, এটা একটা আছে টি আমাদের। তবে আরেকটা জিনিস আছে আমাদের মিউ বার, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা বলে একটা কথা আছে, যে একক সময় কয়টা তরঙ্গ পাড়ি দিল, এটা একটা কাহিনী আছে। সো কিছু কিছু সাইড জিনিস আছে যেগুলো আমাদেরকে এর বিষয়ে জানতে হবে।
সো আসো মেইন 3টা এবং সাইড কিক 2টাকে নিয়ে একসাথে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল তরঙ্গ দৈর্ঘ্য। ফার্স্ট আলোচ্য বিষয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা কি একটু দেখি আমরা। তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কোনো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের পাশাপাশি অবস্থিত দুটি বিন্দুর দূরত্বের যে পার্থক্য। সো দেখো মনে রাখবা যে সমদশা সম্পন্ন, একটা কথা আমি বলে দিই যে তরঙ্গ দৈর্ঘ্যটা কি, সমদশা সম্পন্ন দুইটা জিনিস এর ক্ষেত্রে মনে রাখবা, সমদশা সম্পন্ন দুইটা জিনিসের মধ্যবর্তী দূরত্ব। এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে তোমার সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন দুটি বিন্দু, সমদশা সম্পন্ন তোমার দুইটা বিন্দু, এদেরকে আমরা এদের প্রপার্টি যদি সেম থাকে মনে রাখবা, সমদশা সম্পন্ন দুইটা বিন্দু এদের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। সো আমরা বললাম কি সমদশা সম্পন্ন দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। এখন তোমাকে বলতে পারো ভাই সমদশা সম্পন্ন জিনিসটা বলতে আমরা একটু বুঝি নাই, আপনি একটু সমদশা সম্পন্ন জিনিসটাকে বুঝিয়ে দেন। এই জিনিসটা আমাদের অনেকেরই বুঝতে একটু প্রবলেম হবে যে ভাই সমদশা সম্পন্ন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সমদশা সম্পন্ন বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে একই দশায় থাকতে হবে, একই দশা। দশা বলতে আমরা আবার অনেক কিছু জিনিসকে এখানে নিয়ে আসি। যে সমদশা এই কথাটার মানে হচ্ছে তোমার দেখো ফার্স্ট অফ অল একই দিকে, মনে রাখবা একই দিকে চলমান। সো একই দিকে চলমান হতে হবে, মনে রাখবে একই দিকে চলমান এবং তোমার একই কম্পাঙ্ক এবং তোমার যে বেগ সম্পন্ন। সো তোমার একই কি হতে হবে? একই তরঙ্গ দৈর্ঘ্য বা সরি একই কম্পাঙ্ক এবং একই বেগ। সো বেগটা আমি সি না দিয়ে একটা কাজ করি, ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে তোমার জন্য বেটার হবে। সো একই কম্পাঙ্ক এবং একই ভি থাকতে হবে এবং এরা একই দিকে চলমান থাকতে হবে। যেমন দেখো এই একটা ওয়েভ দেখতে পাচ্ছি আমরা। এই ওয়েভের ক্ষেত্রে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে কাউন্ট করবো আমরা। সো এই ওয়েভের দেখো একদম একটা ওয়েভ যতটুকু সর্বোচ্চ যে পয়েন্টে ওঠে সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষটা কি? এটা এভাবে মনে রাখবো আমরা যে একটা ওয়েভ সর্বোচ্চ যে অবস্থানে ওঠে, ওকে, একটা ওয়েভের যে সর্বোচ্চ বিস্তার, ওকে, সর্বোচ্চ যে পজিটিভ দিকে, মানে পজিটিভ দিকে, পজিটিভ ডিরেকশনে একটা ওয়েভ সর্বোচ্চ যতটুকু উঠতে পারে, মানে সর্বোচ্চ বিস্তার পজিটিভ দিকে যেটা ওঠে সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। এবং তরঙ্গ পাত কোনটাকে বলে? এটা হচ্ছে সর্বনিম্ন যে বিন্দুতে বিস্তারটা হয়, সর্বনিম্ন যে পয়েন্টে যায়, এটা মনে রাখবা যে এটা যে সর্বনিম্ন যে পয়েন্টটায় যায় সেটাকে আমরা বলি তরঙ্গ পাদ। এটাকে আমরা মিনিমা বলে থাকি, ম্যাক্সিমা, আর এটা হচ্ছে মিনিমা। এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবো আমরা। ওকে, সর্বোচ্চ বিস্তার উপরে যতটুকু করে সেটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর একদম নিচে তরঙ্গ পাদ। তো দেখো সমদশা বলতে আমরা বুঝাই, মনে করো এখানে একটা বিন্দু আছে, মনে করো এ বিন্দুটা যদি আমার এখানে থাকে, আমি একটা অন্য কালার দিয়ে লিখি, দাঁড়াও জিনিসটাকে। সো আমরা যদি একটু অন্য কালার দিয়ে বোঝানোর ট্রাই করি। সো দেখো এই যদি হয় তোমার এ বিন্দুটা, তোমার বি বিন্দুটা কোথায়? দেখো এই এ বিন্দুটা কি উপরের দিকে উঠতেছে না? বলো, এ বিন্দুটা কিন্তু উপরের দিকে উঠতেছে এবং ওর কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, ওর একটা নির্দিষ্ট বেগ আছে। এই বিন্দুটাকে কি তুমি এ প্রাইম বলতে পারবা? না, এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। দেখো এই বিন্দুটা কিন্তু তোমার নিচের দিকে আছে। এরপরে দেখো এই বিন্দুটা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতে উঠতে এখানে উঠলো, এখান থেকে আবার নামতেছে, নামতে নামতে আবার উপরের দিকে উঠলো। উপরের দিকে উঠতে যখন এই পজিশনটা আসছে, দেখো এই পজিশনটাকে তুমি বলতে পারো এ প্রাইম। এ প্রাইমও দেখো এ প্রাইমও কিন্তু তোমার উপরের দিকেই যাচ্ছে, এ প্রাইম উপরের দিকে যাচ্ছে এবং এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আর নির্দিষ্ট বেগ আছে। তো তুমি বলতে পারো দেখো এ এবং এ প্রাইমের মধ্যকার যে দূরত্বটা, আমরা এভাবে বলতে পারি তাহলে এ ও এ প্রাইমের মধ্যাকার দূরত্ব। সো এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আমরা কাউন্ট করতে পারি। ওকে, এ এবং এ প্রাইমের যে মধ্যাকার দূরত্বটা, এটাকে তুমি বলতে পারো একটা তরঙ্গ দৈর্ঘ্য। সো এটাকে আমরা বলতে পারি একটা ল্যামডা, অথবা এটা একটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে কাউন্ট করা যায়। বুঝতে পারছি, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা যায়। আবার আরেকটা ডিরেকশনে দেখো, আরেকটার দিকে দেখি আমরা, চলো। সো এখানে দেখো এই যে তোমার এই পয়েন্টটা কোথায়? দেখো তো এই পয়েন্টটা হচ্ছে তোমার কিন্তু নিচের দিকে চলমান। এই পয়েন্টটাকে তুমি যদি বি পয়েন্ট বলো, এই পয়েন্টটা নিচের দিকে চলমান এবং এরও কি একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আর ভেলোসিটি আছে। তো নিচের দিকে চলমান কোনটা? এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা কিন্তু আমাদের নিচের দিকে, এটাকে বি প্রাইম বলো, এটাও কিন্তু তোমার নিচের দিকেই চলমান এবং এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক এবং নির্দিষ্ট বেগ আছে। সো এই যে বি আর বি প্রাইম, এদেরকে কিন্তু আমরা বলতে পারি কি, দেখো এই যে বি ও বি প্রাইম, এদের যে মধ্যাকার দূরত্ব, এটাকেও তুমি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো।
সো বুঝতে পারছি তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার জন্য কি হতে হবে, দুইটা সমদশা সম্পন্ন হতে হবে। দুইটা বিন্দু একদম সমদশা সম্পন্ন যখন হবে তখনই কিন্তু তোমার এরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করতে পারবে। যেমন দেখো এ প্রাইম আর বি প্রাইম এরা কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের সমদশা সম্পন্ন দুইটা বিন্দু। এদের মধ্যকার যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। সো আই গেস আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা ক্লিয়ার হলাম। এখন আসলে একটু বেসিক কিছু জিনিস সম্বন্ধে জেনে নিই আমরা এখানে। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া, তরঙ্গ দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে আমাদের ল্যামডা। এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি এবং এককটা কি দেখো, এককটা ইম্পর্টেন্ট। একক হিসেবে আমরা নর্মালি ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম ইউজ করি, অনেক ছোট ডিজিট তো এই জন্য ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমটা কি বলো, 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻8 সেন্টিমিটার বা 10⁻10 মিটার, এতটুকু মনে রাখা লাগবে। ওকে, আর 1 ন্যানোমিটার সমান সমান কি 10⁻7 অথবা 10⁻9 মিটার, আর 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 0.1 ন্যানোমিটার। এই ডিজিটগুলো একটু আমরা মনে রাখার ট্রাই করবো, এই ইন্টার কনভার্সনগুলো আমরা মনে রাখার ট্রাই করবো। তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তোমাকে বললাম দেখো, একটা তরঙ্গের 3টা ইউনিক প্রপার্টিস থাকে। তোমাকে আমি একটু আগে বলে আসছি একটা তরঙ্গের 3টা ইউনিক প্রপার্টিস থাকে, সেটা কি ভিএফ ল্যামডা। এই 3টা যে ইউনিক প্রপার্টি এদের মধ্যে একটা কানেকশন থাকে, এরা আবার একটা সিম্পল কানেকশনের মাধ্যমে কানেক্টেড থাকে। সেটা কি, এদের মধ্যকার যে কানেকশনটা সেটা হচ্ছে কিছুটা এরকম, যে তোমার ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা কানেকশনে থাকে, যেটা এখানে বলা হয় দেখো যে ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই বি। সো দেখো তুমি যে ভি ইজ ইকুয়াল টু যদি তোমার এফ ল্যামডা হয় তাহলে এখান থেকে তুমি ল্যামডা ইজ ইকুয়াল টু কি বলতে পারো বলো তো, ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের ভি বাই এফ বলা যায় না। সো ভি বাই এফ বলতে পারি কিন্তু আমরা এখান থেকে। সো এখানে এরকম যে এখানে যদি আলো নিয়ে চিন্তা করো তাহলে যদি তোমার এরকম হয় যে আলোর বেগ, তুমি যেটাকে আলো নিয়ে চিন্তা করো তাহলে তুমি কি বলতে পারো যে ভাই আলোর বেগ যদি তোমার এরকম হয়, আলোর বেগ যদি তোমার সি ইজ ইকুয়াল টু 3×10⁸ হয় তাহলে, আর এটাকে মিউ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, এটাকে তুমি এফ দ্বারাও করতে পারো। এটা হচ্ছে হলো নিউ, এটাকে তুমি চাইলে এফ দ্বারাও নির্দেশ করতে পারো। যা দ্বারাই নির্দেশ করে এটা কিন্তু তোমার কম্পাঙ্ক নির্দেশ করবে। সো মিউ লিখতে পারি, তোমার এফও লিখতে পারো, কোনো প্যারা নাই, যেটাই লেখো সমস্যা নাই। সো এরকমই যে এটাকে আমরা ল্যামডা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সামনে আগে একটু দেখি কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা কি, কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ সংখ্যক যায়। তো তোমার এই জায়গাটা ফোকাস করছি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ অতিক্রম করে। ওকে, তো কম্পাঙ্কটা কি, কম্পাঙ্ক হচ্ছে তোমার 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ অতিক্রম করে সেটাকে বলা হয় কম্পাঙ্ক। তো তুমি দেখো তোমাকে আমি দুটো সমীকরণ দেখাই, যে v is equal to 2πf। ওকে, আবার দেখো এটা তোমাকে লিখি, যেমন তোমাকে আমি দুইটা কানেকশন দেখি, এখান থেকে কানেকশন টানি, কানেকশনটা এইভাবে টানা যায়, একটু দেখি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2, আচ্ছা ওমেগার কাহিনীতে আমি পরে না যাই, ওমেগা কাহিনীতে আমি একটু পরে যাই। সো এফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো, এফ তোমরা যদি ইজি সমীকরণটা লিখি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ আমরা এফ ইজ ইকুয়াল টু কি বলতে পারি এখান থেকে বলো তো, আমরা এখান থেকে এফ ইজ ইকুয়াল টু বলতে পারি ভি বাই ল্যামডা। এখন ভি বাই ল্যামডা যে কাহিনীটা লিখলা তুমি, ভি বাই ল্যামডা মানে কি, তোমার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, দেখো তোমার একটা নির্দিষ্ট ভেলোসিটি বা 1 সেকেন্ডে তোমার মূলত দেখো 1 সেকেন্ডে তোমার যতগুলো পূর্ণ তরঙ্গ যায় সেটা তুমি দেখো এখানে ভি এর এককটা, তুমি একটু দেখো এখানে যদি তুমি কম্পাঙ্কের এককটা নিয়ে কাজ করো তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা কম্পাঙ্কের এককটা কি হবে। উপরে ভি এর একক, ভি এর এককটা কি, সেটা হচ্ছে মনে করো মিটার পার সেকেন্ড, আর তরঙ্গ দৈর্ঘ্য কি যদি মনে করো মিটার, তাহলে এফ কি হয় এস ইনভার্স 1। এই এস ইনভার্স 1কে আমরা কিন্তু হার্জ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এস ইনভার্স 1 এটাকে আমরা কিন্তু হার্জ দ্বারা রিপ্রেজেন্ট করি। তো তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে আমাদের যে এফটা কোত্থেকে আসতেছে, এফটা আসতেছে তোমার একক তরঙ্গ দৈর্ঘ্য তোমার কতটুকু সময় নিয়ে যায় সেটার উপর ডিপেন্ড করে। ওকে, সো এইটাই হচ্ছে তোমার মেইন কম্পাঙ্কের কাহিনীটা, যে এটার এককটা কি দেখো, এটার একক তুমি দুইভাবে বলতে পারো, একটা হচ্ছে তোমার সাইকেল পার সেকেন্ড, যেটাকে আমরা বলি হার্টস। সো মনে রাখবা এই যে হার্টস এইচ এর দ্বারা দেখি এটার মেইন একক হচ্ছে এস ইনভার্স 1। ওকে, সো কম্পাঙ্কটা আমরা সূত্রটা কি লিখতে পারি সি বাই ল্যামডা। সো কম্পাঙ্ক দেখো, কম্পাঙ্ক অনেক হাইয়েস্ট কম্পাঙ্ক হতে পারে, লোয়েস্ট কম্পাঙ্ক হতে পারে, যে উচ্চ কম্পাঙ্ক হতে পারে, তোমার নিম্ন কম্পাঙ্ক হতে পারে। উচ্চ কম্পাঙ্ক যদি হাই হয় তখন দেখবা এদের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য খুবই কাছাকাছি থাকে, আর কম্পাঙ্ক যদি কম হয়, কারণ তুমি একটু দেখো এখানে এই যে তুমি যদি কানেকশনটা দেখো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, কানেকশনটার দিকে দেখো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে তুমি যদি দেখো এফ এর মানটা আসলে কার মানের উপর ডিপেন্ডেন্ট বলো তো, তুমি একটু দেখো তো এখানে, যে আমি যদি একটু বলি তোমাকে যে এখানে উচ্চ কম্পাঙ্ক আর নিম্ন কম্পাঙ্ক তুমি বুঝবা কিভাবে, এখানে এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা না, ভি বাই ল্যামডা। সো ভি বাই ল্যামডা, এখন যদি তুমি ভি এর মানটাকে নির্দিষ্ট ধরো, তুমি যদি ভি এর মানটাকে একটু নির্দিষ্ট ধরো, দেখো তো তুমি ধরতেছো যে ভি এর মানটা নির্দিষ্ট, ভি এর মানটা যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা কি বলতে পারি এফ সমানুপাতিক 1 বাই ল্যামডা, এফ সমানুপাতিক 1 বাই ল্যামডা।
তাহলে যে কম্পাঙ্কে তুমি একটু দেখো, কম্পাঙ্কে তোমার যদি একটা উচ্চ কম্পাঙ্ক হয়, তোমার যে তরঙ্গ যার ক্ষেত্রে একটা উচ্চ কম্পাঙ্ক আছে, সো কম্পাঙ্ক যদি উচ্চ হয়, দেখো উচ্চ কম্পাঙ্কের একটা তরঙ্গ তার ক্ষেত্রে কি হবে, ল্যামডাটা ছোট হবে। ওকে, ল্যামডাটা কিন্তু তার অনেক ছোট হবে, যার কম্পাঙ্ক যত বাড়বে ল্যামডা কি তাহলে তত কমবে। আবার দেখো তোমার একটা নিম্ন কম্পাঙ্ক, তোমার যদি একটা তরঙ্গ দৈর্ঘ্য নিম্ন কম্পাঙ্কের হয়, তো নিম্ন কম্পাঙ্কের হলে কি হবে, যেহেতু ভাইয়া কানেকশনটা হচ্ছে আপনার উল্টা কানেকশন, তো নিম্ন কম্পাঙ্কের হলে তাহলে এটা ল্যামডার মানটা কিন্তু অনেক বড় হবে। ওকে, এই ল্যামডার মানটা তাহলে বড় হবে, সে হচ্ছে আমাদের সিটাকে তুমি যদি কনস্ট্যান্ট ধরে নাও, সে ফর এক্সাম্পল আলোর বেগ নিয়ে তুমি খেলা করতেছো, তুমি আলোর বেগ নিয়ে খেলতেছো, তাহলে কি এখানে কম্পাঙ্ক আর ল্যামডা এরা অবশ্যই একে অপরের সমান, মানে ইনভার্স প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক হবে। সামনের দিকে আগে চলো একটু। আচ্ছা, এটা মনে রাখবা যে কম্পাঙ্ককে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এই জিনিসটা না বললে না, এটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ঝামেলা হবে, যে কম্পাঙ্ককে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, দুইভাবে লেখা যায়। একটা কি, তুমি চাইলে এরকম মিউ দ্বারাও লিখতে পারো, এটাকে নিউ বলা হয়। ওকে, তুমি চাইলে নিউ দ্বারাও লিখতে পারো, তুমি চাইলে এফ দ্বারাও লিখতে পারো। ওকে, এফটা আমরা এই ফ্রিকোয়েন্সি থেকে আনছি, তুমি যে কোনোটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, দুইভাবে যে কোনো একভাবে তুমি চাইলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার দুইটাই কারেক্ট। সামনে আগে দেখো তরঙ্গ সংখ্যা মিউ বার, এটার কাহিনীতে আসি একটু দেখো। মিউ বার জিনিসটা কি মনে রাখবা, যে 1/λ, 1/λকে বলা হয় নিউ বার। সো এখানে মনে রাখবা যে 1/λ ইজ ইকুয়াল টু মিউ বার। সো মিউ বারটাকে আমরা এভাবে লিখি, নিউর উপরে একটা বার দিয়ে লিখি, নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। ওকে, এই জিনিসটা আমরা মনে রাখবো। সো 1/λ, তাহলে এখান থেকে আমরা কানেকশনটা আনতে পারি কি, দেখো তো ল্যামডা ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু কি বলা যায়, 1/λ ইজ ইকুয়াল বলা যায় এফ বাই বি। সো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে এটাকে এফ বাই ভিও লিখতে পারি। ওকে, সো নিউ বারকে আমরা এফ বাই ভিও লিখতে পারি। আর এটার একক কি হবে, দেখো এটার একক হবে আমার তরঙ্গ সংখ্যা একক, তাহলে মিটার ইনভার্স 1, যেহেতু এটা কি, এটা যেহেতু আমাদের ল্যামডার ইনভার্স, এটাকে আমরা মিটার ইনভার্স 1 লিখতে পারি। আর এখানে দেখো তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু যদি সি বাই বি হয়, তাহলে মিউ বার ইজ ইকুয়াল টু কি ভি বাই সি। ওই যে একটু আগে আমরা যে কথাটা বলছি ওগুলাই বলা হয় সেখানে। আর তরঙ্গ সংখ্যা বলতে আমরা কি বুঝাই, প্রতি একক দৈর্ঘ্যে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে ওই তরঙ্গের একটা তরঙ্গ সংখ্যা বলা হয়। পূর্ণ তরঙ্গ বলতে কি বোঝানো হয়, পূর্ণ তরঙ্গ বলতে আমরা এই জিনিসটাকে বোঝাই। যে দেখো এই যদি একটা এক্সিস হয়, মানে এই যে একটা সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে আমরা একটা পূর্ণ তরঙ্গ বলি। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, যে পূর্ণ তরঙ্গ জিনিসটা কি, একটা সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে বলা হয় কি একটা পূর্ণ তরঙ্গ। আই গেস ক্লিয়ার এটা, যে পূর্ণ তরঙ্গ জিনিসটা আমাদের কি। তরঙ্গ বেগ, এটা নিয়ে আর কথা না বলে, তরঙ্গ বেগ জানো, এটা হচ্ছে কি একটা তরঙ্গের খুবই কমন একটা প্রপার্টিস, যে একটা তরঙ্গ এর একটা নির্দিষ্ট ভেলোসিটি থাকবে, এবং এই ভেলোসিটিটাকে আমরা কি বলি, তরঙ্গ বেগ বলি। সো আলোর ক্ষেত্রে এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, আলোর বেগের ক্ষেত্রে। আলো বাদে যদি অন্য ক্ষেত্রে হয়, মনে রাখবা যে আলো ব্যতীত তোমার যদি আলো না হয়ে থাকে, অন্য অন্য জিনিসটা নর্মালি আমাদের কেমিস্ট্রির আলোচনায় আমরা আলো নিয়ে, আলোটাকেই ধরে নিই, এটাকে ইলেকট্রন ধরে নিই আমরা আলোর বেগের কাছাকাছি। সো আলো ব্যতীত যদি কোনো জিনিস হয়, তখন আমরা সেটাকে ভি দ্বারা প্রকাশ করি। ওকে, সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করা হয়, আর আলো হলে সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের কেমিস্ট্রিতে আমরা সিটাকে নিয়ে কাজ করি, কারণ কি জানো, কারণ হচ্ছে তোমাদের দেখো ইলেকট্রনের বেগ টেক ভেলোসিটি নির্ণয় করি, তো দেখো ইলেকট্রনের বেগ, তোমরা একটু খেয়াল করো ইলেকট্রনের বেগ কত হয় আমাদের। ইলেকট্রনের বেগ যেটা, সেটা হচ্ছে আমাদের 2.18 × 10⁶ এরকম ধরে নেওয়া হয় মিটার পার সেকেন্ড। সেখানে আমাদের আলোর বেগটা কত দেখো তো, সেখানে তোমার আলোর বেগ কত দেখো, সেখানে তোমার আলোর বেগ হচ্ছে সি 3 × 10⁸। সো বলতে গেলে দেখো জাস্ট 10⁶ আর 10⁸ অনেক কাছাকাছি মান না, এর জন্য আমরা তড়িৎচুম্বকের বর্ণালীগুলোর অঙ্ক করার ক্ষেত্রে আমরা সিটাকেই আদর্শ ধরে অঙ্কটা করে ফেলি। ওকে, এটা মনে রাখবো একটু আমরা। আর এখানে কি, এই যে সি এর মানটা একটু মনে রাখবো আমরা, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই জিনিসগুলো একটু মনে রাখবো আমরা, তাহলেই হয়ে যাবে আমাদের। এই মানগুলো মনে রাখলে আমাদের জন্য এনাফ। ওকে, এরপর দেখি আমরা তরঙ্গের বিস্তার। বিস্তারটা কি, তরঙ্গের বিস্তার হচ্ছে একটা তরঙ্গ কতদূর উপরে উঠলো বা নিচে নামলো। ফর এক্সাম্পল আমি তোমাকে যদি একটু আইকে বোঝানোর ট্রাই করি, এটা দেখো একটু আইকে বোঝানোর ট্রাই করি। মনে করো এই হচ্ছে আমাদের একটা, সো এই মনে করো আমাদের একটা রেখা নামলো, আর এটা মনে করো একটা এক্সিস আঁকলাম, আর এই বরাবর দেখো একটা ওয়াই এক্সিস। ওকে, সো একটা আমি এটাকে যদি 0 ধরো, এটা মনে করো আমাদের এক্স এক্সিস, এটা মনে করো আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে ওয়াই প্লাস আর এটা হচ্ছে ওয়াই মাইনাস। সো একটা তরঙ্গ যদি আঁকি, এখন একটা তরঙ্গ আঁকি, সো একটা ওয়েভই আঁকবো আমি, জাস্ট বেশি আঁকবো না। সো এই দেখো এই যদি একটা ওয়েভ হয়, একটা ওয়েভ যদি হয়, তাহলে এই ওয়েভের মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছো, যে এই ওয়েভের ক্ষেত্রে দেখো এই ওয়েভটা একটা হাইয়েস্ট পয়েন্টে উঠছে, আবার
এই ওয়েভটা একটা লোয়েস্ট পয়েন্টে নামছে। একটা ওয়েভ এর যে নর্মাল এক্সিস থেকে দেখো, একটা ওয়েভ এটার যে নর্মাল এক্সিস, এই যে এক্সিসটা, একটা ওয়েভ এর যে নর্মাল এক্সিস থেকে যতটুকু এর হাইয়েস্ট পয়েন্ট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কি দেখো তো, এটাকে আমরা বলি কি তরঙ্গ শীর্ষ, বা এটাকে আমরা ইংলিশে বলি ম্যাক্সিমা। সো এটার যে এই যে ম্যাক্সিমাতে উঠলো, বা এর যে একদম লোয়েস্ট পয়েন্ট যেটাকে আমরা বলি মিনিমা, একটু আগে আমরা দেখে আসছি কিন্তু ল্যামডার ক্ষেত্রে, সেই যে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদে যে গেল, এই যে জায়গাটা অতিক্রম করলো, এটাকে আমরা ওর বিস্তার বলে থাকি। সো এখানে মনে রাখবা, এখানে এটাকে বিস্তার বলা হয় কি, যে সাম্য অবস্থান থেকে, কোথা থেকে খেয়াল করো একটু, সাম্য অবস্থান থেকে কোনো তরঙ্গের তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদ পর্যন্ত লম্ব দূরত্বকে তরঙ্গের বিস্তার বলে। কোন দূরত্ব ভাইয়া? এটাও খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ভাইয়া লম্ব দূরত্ব। লম্ব দূরত্বকে সেটার কি বলা হয়? বিস্তার বলা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা? এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ওকে, এটা মনে রাখবে, বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি। মাঝে মাঝে স্মল এ ক্যাপিটাল এ দুইটা দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন দেখো এখানে আমাদের একটা সম্পর্ক দেখাইছে, এটা হচ্ছে ইন্টেন্সিটির সাথে সম্পর্ক, এটা একটু পরে আসতেছি। যে প্রকৃতপক্ষে কোনো তরঙ্গের বিস্তারের মান দেখে ওই তরঙ্গের প্রাবল্য সম্পর্কে জানা যায়। প্রাবল্যটা কি? যে মনে করো একটা আলো, মনে করো একটা আলোর তরঙ্গই বলতেছে তোমাকে। এখন আলোর ক্ষেত্রে কি ডিফারেন্ট ল্যামডা আছে না? তুমি দেখবে একটু পরে যে ভিজিবল রের ক্ষেত্রে ডিফারেন্ট ল্যামডা হয়। তোমার 380 ন্যানোমিটার, 480, 580, 780 এরকম ডিফারেন্ট ল্যামডা ওয়েভলেন্থ হয়। তো কোন আলোটা কতটা মানে প্রকট, মানে তোমার যদি আমি আলোর ক্ষেত্রে বলি, মনে করো হোয়াইট লাইট, তোমার ডিফারেন্ট কালার আছে না, এই যে আমাদের কি রেইনবোতে কি হয়, বেগুনি কালার, লাল কালার, আসমানি কালার, নীল কালার, ডিফারেন্ট কালার আছে, ইয়েলো কালার আছে। এই যে ডিফারেন্ট কালারগুলো, এই কালারগুলোর কোনটার ইন্টেন্সিটি বা কোনটার প্রাবল্য বেশি সেটা আমরা কীভাবে নির্ণয় করি? এটার একটা সূত্র আছে। সূত্রটাকে বলা হয় এরকম কিছুটা, দেখো, I ইজ ইকাল টু 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি। ওকে, পরিচয় কি কোনটার? এখানে এফ যেটা, এফ কি? এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, এটা হচ্ছে কি আমাদের, এ হচ্ছে আমাদের বিস্তার, আর রোটা হচ্ছে মাধ্যম, যে মাধ্যমে যাচ্ছে সে মাধ্যমের ঘনত্ব, আর ভিটা হচ্ছে আলোর বেগ। এখান থেকে আমরা একটু প্রাবল্যের সাথে সম্পর্কটা আনি তো বলতো। এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে? আই সমানুপাতিক এফ স্কোয়ার এটা বলা যায়, আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার বলা যায়, আই প্রপোর্শনাল টু রো বলা যায় মাধ্যমের ঘনত্ব, আই প্রপোর্শনাল টু ভেলোসিটি বলা যায়। সো সবগুলোর ক্ষেত্রে আমরা কানেকশন টানতে পারি। ওকে, সো এখান থেকে তুমি দেখো বিস্তারের সাথে, আমরা জাস্ট বিস্তারের সাথে কানেকশনটাই দেখি, যে বিস্তারের সাথে কানেকশনটা কি বলা যায়, যে ভাইয়া বিস্তারের বর্গের সমানুপাতিক হচ্ছে আপনার ইন্টেন্সিটি বা প্রাবল্যটা। সো এখান থেকে আমরা বলতে পারি যে যে আলোর প্রাবল্য যত বেশি ওই আলোর বিস্তার তত বেশি। সো বুঝতে পারছি এখানে যে আলোর প্রাবল্য জানার মাধ্যমে আমরা ওই আলোর বিস্তার সম্বন্ধে একটা আইডিয়া পাই। অলসো আমরা কিন্তু সেখান থেকে কম্পাঙ্কের আইডিয়া পাই, যে বিস্তার বেশি মানে কম্পাঙ্ক বেশি, বিস্তার বেশি মানে যে মাধ্যম দিয়ে আলোটা যাচ্ছে সেই মাধ্যমের ঘনত্বটা বেশি, যেখানে প্রাবল্য বেশি সেখানে আলোর বেগটাও বেশি। এগুলো সম্বন্ধে কিন্তু আমরা আইডিয়া পেতে পারি চাইলে। সো এই কথাটা বিস্তার নিয়ে এর বেশি দরকার নেই আমাদের জানা নর্মালি। এরপর দেখো পর্যায়কাল। পর্যায়কালটা তোমাদের একটু বোঝার ট্রাই করে, যে পর্যায়কালটা কি। আগে আমরা সংজ্ঞা দেখি। দেখো, সাম্য অবস্থায় একটি নির্দিষ্ট তরঙ্গের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু একটি পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। জিনিসটা কি ভাইয়া? খুবই ইজি ভাবে বলা যায়, যে মনে করো এই যদি আমার একটা এক্সিস হয়, ওকে, এই একটা এক্সিস হলো, এখন মনে করো তোমার এই একটা তরঙ্গ, ওকে, এই একটা তরঙ্গ, আমি আরেকটু কার বাকি, ওকে, আরেকটা কার বাকি, কেন? যে সবসময় আমরা জাস্ট একটা তরঙ্গ নিয়ে কাজ করতেছি, তোমাদের ডিফারেন্ট পয়েন্টসে জিনিসটা বোঝা উচিত। ডিফারেন্ট পয়েন্টসে না বুঝলে পরে ঝামেলায় পড়বা। তো এখন দেখো এখানে আমরা তরঙ্গ মার্ক করতে পারি কোনটা কোনটাকে। এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি মনে করো এ প্রাইম হয়, এটা যদি আমরা এ প্রাইম ধরি, এটা একটা পূর্ণ তরঙ্গ নির্দেশ করে, এ আর এ প্রাইম, এটা একটা। আবার আসো অন্য একটা পয়েন্টের দিকে দেখি, এটা যদি হয় বি, এটা যদি হয় বি, এটা আমাদের মনে করো বি প্রাইম, এটা একটা পূর্ণ তরঙ্গ নির্দেশ করতে পারে আমাদের। আবার মনে করো আরেকটা পয়েন্ট দেখে, আমরা আরেকটা পয়েন্ট দেখে, সেটা হচ্ছে আমাদের মনে করো সি পয়েন্ট। সো মনে করো এটা যদি হয় সি পয়েন্ট, এটা যদি হয় সি পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের সি প্রাইম। এই ডিফারেন্ট পয়েন্ট এ এ প্রাইম, বি বি প্রাইম, সি সি প্রাইম, তিনটাই কিন্তু আমাদের পূর্ণ তরঙ্গ নির্দেশ করে। ওকে, লিখে দেখো, এ এ প্রাইম, তোমার বি বি প্রাইম, তোমার সি সি প্রাইম, তিনটাই আমাদের কি নির্দেশ করে? একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করে কিন্তু আমাদের। সো এই যে আমাদের একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করলো, এই পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে যে টাইম লাগে,
যে টাইমে তোমার এ থেকে এ প্রাইমে যায়, যে টাইমে বি থেকে বি প্রাইমে যায়, যে টাইমে সি থেকে সি প্রাইমে যায়, এই যে সময়টা লাগে তোমার, যে সময় একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্ব কভার করে। সো দেখো তোমার যে সময় একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে, আমি জাস্ট এই পথ লিখে দিই, যে সময় তোমার এই পথ অতিক্রম করে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য, মানে সরি সময় তো যেহেতু, তাকে আমরা টি অথবা পর্যায়কাল বলে থাকি। বুঝতে পারছি যে একটা পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে যে পরিমাণ সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলে থাকি। ক্লিয়ার? এটা যে সময় তোমার এ থেকে, যে সময় তুমি এ থেকে এ প্রাইমে যাবা, বা বি থেকে বি প্রাইমে যাবা, বা সি থেকে সি প্রাইমে যাবা, সেটাকে আমরা বলি একটা পর্যায়কাল। এটাকে তোমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, চাইলে আসো একটু দেখে নেই। যে মনে করো আমরা ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ওমেগা ইজ ইকুয়াল টু জানি 2 পাই n/t, এটা বলা যায়। আবার ওমেগা ইজ ইকুয়াল টু তোমার 2 পাই বাই টিও কিন্তু বলা যায়। এই যে দুইটা কানেকশন থেকে আমরা একটা জিনিস কি বলতে পারি, দেখো তো এই দুইটা কানেকশন থেকে আমরা কি বলতে পারি যে ভাইয়া টি ইজ ইকুয়াল টু t/n। মানে তোমার দেখো, তোমাকে যদি বলা হলো যে এনটা পূর্ণ স্পন্দন সম্পাদন বলা হলো তোমাকে 3টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে পর্যায়কাল কত? পর্যায়কাল তাহলে ভাইয়া t/n। বুঝা গেছে? এটা এখান থেকে তো আমরা কানেকশনটা আনতে পারি যে তোমার এটা হচ্ছে পূর্ণ কম্পাঙ্ক সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা, পূর্ণ স্পন্দন বা কয়টা তোমার পূর্ণ কম্পন হলো তার সংখ্যা। আর এই যে স্মল টি, এটা হলো আমাদের মোট সময়, এই এন অতিক্রম করতে তোমার মোট কতটুকু সময় লাগলো। এটা থেকে কিন্তু তুমি চাইলে এখান থেকে তুমি ক্যাপিটাল টি বা পর্যায়কালকে বের করতে পারবা। সো আসো এখন আমরা একটু সামনের দিকে আগানো যাক। এতটুকু আমরা বুঝছি পর্যায়কাল বলে। পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি একটু দেখে নিই। এটা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, এটাও বলে দিলাম আমরা। এরপর কি এর একক কি? এর একক হচ্ছে সেকেন্ড পার সাইকেল। তো এর একক কি আমাদের সেকেন্ড পার সাইকেল, এটা মনে রাখা লাগবে। ওকে, তোমার প্রত্যেকটা সাইকেলে কতটুকু টাইম লাগে সেটাকে বলা হয় আমাদের পর্যায়কাল। আচ্ছা, এই দেখো তোমাদের একটু আগে বলছিলাম না যে উচ্চ কম্পাঙ্ক আর নিম্ন কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক যখন হাই, তোমার যখন মনে রাখবা যখন আমার কি হয় ভাইয়া, যখন আমার এফ যখন বাড়বে, এফ যদি বাড়ে তাহলে আমার কি হবে ভাইয়া, তাহলে আমার ল্যামডা কিন্তু কমবে। এটা মনে আছে আমাদের, যখন আমাদের সি কনস্ট্যান্ট, আলোর বেগটা একটা কনস্ট্যান্ট ধরে নিলে আমাদের কিন্তু এটা আছে। সো এরকম যে এফ যত বেশি ভাইয়া আমাদের ল্যামডা তত কি, ল্যামডা তত কম। কারণ কি ভাই, আমাদের সিটা হচ্ছে কনস্ট্যান্ট, সিটাকে কনস্ট্যান্ট ধরলে এই একটা কানেকশন দেখা যায়। সো এরকম দেখো উচ্চ কম্পাঙ্ক, এখানে বলছে তোমার উচ্চ কম্পাঙ্ক। সো উচ্চ কম্পাঙ্ক হতে হলে কি হয়, ল্যামডাটা নিম্ন হবে। আর এখানে দেখো ভাই, এখানে বলছে কি, এখানে বলছে নিম্ন কম্পাঙ্ক। নিম্ন কম্পাঙ্ক মানে কি, তাহলে ভাইয়া ল্যামডাটা তোমার অবশ্যই বেশি হবে ওই কানেকশন। সো কম্পাঙ্ক আর তরঙ্গ পর্যায়কালের মধ্যে কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে এরকম যে তুমি যদি চিন্তা করো যে বলছে কি কম্পাঙ্ক আর তরঙ্গের পর্যায়কাল। সো দেখো আমাদের কি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা আমরা বলতে পারি। সো এখান থেকে দেখো আমরা চাইলে এখান থেকে কানেকশন টানতে পারবো। ওকে, সো কম্পাঙ্ক আর তরঙ্গের পর্যায়কাল বলছে। সো দেখো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, আর এখানে আমরা কি বলতে পারি, আমাদের ওমেগা কি, ওমেগা ইজ ইকুয়াল টু কি 2 পাই বাই টি। সো ভি ইজ ইকুয়াল টু কিন্তু আবার আমাদের ভি ইজ ইকুয়াল টু আমাদের ওমেগা আর। সো এখান থেকে দেখো ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের 2 পাই বাই টি ইন্টু আর। সো এই দুইটাকে যদি তুমি কানেকশন করো, এখান থেকে তুমি একটা কানেকশন বের করতে পারবে এখান থেকে। ওকে, তোমার যে কোনো বেগ ভি ইজ ইকুয়াল টু কিন্তু ওমেগা আর, আর এখান থেকে কিন্তু আমরা যে কোনোটার জন্য কানেকশন বের করতে পারি। সো এই জিনিসটাই বলা হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পাঙ্ক অতিক্রম করে সেটাকে তার ভি দ্বারা প্রকাশ করা যায়। সামনে আগে একটু, আচ্ছা এতক্ষণ আমরা ডিফারেন্ট রাশি পড়লাম, এখন আমরা আসলে ডিফারেন্ট ল্যামডার পার্সপেক্টিভ, আমরা যে ল্যামডার যে ভিন্নতার কারণে, কারণ আমাদের যে দেখো ল্যামডার যে ভিন্নতা, ল্যামডার ভিন্নতার কারণে ডিফারেন্ট টাইপের ওয়েভ দেখা যায়। কারণ আমরা জানি কি দেখো, আমরা জানি কি যে আমরা যদি সি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের এফ প্রপোর্শনাল কি 1 বাই ল্যামডা। তাহলে ল্যামডা যত বাড়বে কমবে, এর সাথে কিন্তু কম্পাঙ্কের একটা বাড়া কমা হবে। আর কম্পাঙ্ক বাড়া কমা হলে কি হয় দেখো তো, তোমাদের যদি এরকম হয় যে কম্পাঙ্ক যদি বাড়ে কমে, তোমরা জানো যে ল্যামডা যদি বাড়ে কমে তাহলে কি হয়, কম্পাঙ্কটা তোমার বাড়ে কমে। এবং যদি কম্পাঙ্ক বাড়ে কমে তাহলে আমাদের যে এই সূত্রটা I ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি, তাহলে কি হবে, এখানে আমরা বলতে পারি আই এর সাথে আবার আমাদের এফ স্কোয়ারের কানেকশন। সো এখান থেকে কি, তাহলে দেখো আই এর সাথে যদি এফ স্কোয়ারের কানেকশন হয় তাহলে ভাইয়া আপনার ল্যামডা পরিবর্তন হলে আপনার এফ পরিবর্তন হবে, এফ পরিবর্তন হলে কিন্তু আপনার একটা তরঙ্গের প্রাবল্য বা তীব্রতা পরিবর্তন হয়ে যাবে। সো এই জিনিসটাই বলা যায় যে তোমার ল্যামডার পরিবর্তনের সাথে তোমার কিন্তু একটা ওয়েভ বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রাবল্য বা
এর যে শক্তি সেটার পরিবর্তন দেখা যায়। এর কারণে আমরা ডিফারেন্ট টাইপের ওয়েভ লেন্থ পাই। সো কি আমরা মানে ডিফারেন্ট টাইপের রশ্মি পাই দেখো, আমাদের এই যে ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি এদের মানের উপর ভিত্তি করে 7টা অঞ্চলে আমরা ভাগ করি। আমরা আমাদের যে টোটাল যে ইটা আছে, কি বলা হয় এটাকে, আমাদের যে টোটাল যে ওয়েভ লেন্থটাকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। সেই 7টা ভাগ কি ভাইয়া? ফার্স্টে হচ্ছে সব থেকে ছোট যেটা মহাজাগতিক রশ্মি, এর ল্যামডা সব থেকে কম হয়, এরপরে গামা রশ্মি, এরপর এক্স রশ্মি, তারপর অতিবেগুনি রশ্মি, তারপর দৃশ্যমান, অবলোহিত, তারপর মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভ। মনে রাখবা সব থেকে ছোট হচ্ছে মহাজাগতিক, সব থেকে বড় হচ্ছে রেডিও ওয়েভ। এই সিকোয়েন্সটা মনে রাখবো আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো। মাঝে মাঝে পরীক্ষায় এরকম অনেকগুলো রশ্মি দিয়ে বলা হয় কি এদের যে তোমরা সিরিয়াল করো, এদের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের সিরিয়াল অনুযায়ী এদেরকে সাজাও। তো তখন কিন্তু তোমার এই যদি সিকোয়েন্সটা মনে থাকে তাহলে তুমি আউলে যাবে একটু। সো প্রথম কি কসমিক, তারপর গামা, তারপর এক্স, তারপর ইউভি, ভিজিবল, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। এটা একটু মনে রাখবার ট্রাই করবো আমরা। আসো তাহলে সামনে দিকে আগানো যাক। মহাজাগতিক রশ্মিটা কি দেখো, মহাজাগতিক রশ্মি হচ্ছে মহাকাশে কিছু খুবই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি উৎপন্ন হয়, মানে এতই ছোট তরঙ্গ দৈর্ঘ্য ওটাকে রশ্মি না, মানে এটাকে একটা ওয়েভ না মনে হয়ে এটা ল্যামডাটা এতই ছোট হয় যেটাকে একটা রেখার মতো কল্পনা করা যায়। সো এই টাইপের রেখাগুলোকে আমরা বলি মহাজাগতিক রশ্মি। সো এদের তরঙ্গ দৈর্ঘ্য কি হয় দেখেন, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। তরঙ্গ দৈর্ঘ্যের মানটা মনে রাখবে, তরঙ্গ দৈর্ঘ্যের মান তোমার 0.0005 ন্যানোমিটার থেকে কম হয়, এবং এদের কম্পাঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এদের কম্পাঙ্কটা তোমার খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এদের কম্পাঙ্ককে মনে রাখবা, যার ক্ষেত্রে ল্যামডা যত কম, আমরা জানি কি যার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা জানি যে v = f ল্যামডা। তাহলে ভাইয়া ল্যামডা আপনার যত কম হবে তার ক্ষেত্রে কি হবে, কম্পাঙ্ক তত বেশি হবে। তাহলে মহাজাগতিক রশ্মির ল্যামডা সব থেকে কম, বাট এর কম্পাঙ্ক কিন্তু সব থেকে বেশি। তো এর জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে ভাইয়া এর কিন্তু আপনার কি বলা হয়, কম্পাঙ্ক সব থেকে বেশি। এবং কম্পাঙ্ক যদি বেশি হয় আমাদের কি শক্তিও কিন্তু বেশি, কারণ E = hf, এটা মনে আছে আমাদের, E = hf। সো ভাই আপনার যদি f বেশি হয়, আপনার যদি f এর মানটা যদি বেশি হয় তাহলে সেটা কিন্তু বাই ডিফল্ট আপনার E এর মানটাকেও বেশি করে দিবে। ওকে, সো f বেশি হলে সেটা কিন্তু আপনার E এর মানটাকেও বেশি বানিয়ে দেবে। সো এটা কিন্তু শক্তিটাও অনেক বেশি, এবং এর শক্তিগুলো দেখো, এর শক্তি হচ্ছে আপনার 100 কিলো ইলেকট্রন ভোল্ট। ওকে, 100 কিলো ইলেকট্রন ভোল্ট। সো 1 ইলেকট্রন আমরা জানি যে 1 জুলে আমাদের 1.6 × 10⁻19 ইলেকট্রন ভোল্ট হয়, কিন্তু এটা মনে রাখবো আমরা একটু। সো এটার ব্যবহারগুলো একটু দেখে নিই। ব্যবহারগুলো লাগে আমাদের, সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলে C14 কার্বন 14 যে আইসোটোপটা এর উৎপাদনে সাহায্য করে, খুবই ইম্পর্টেন্ট। আমাদের গ্রহ তৈরি হয়েছে এভাবেই, মহাকাশ গবেষণা হেল্প করে, এটা ইম্পর্টেন্ট। মহাকাশ গবেষণায় আমরা এটার সাহায্য নিতে পারি। মহাজাগতিক রশ্মি সম্বন্ধে বা কসমিক রে সম্বন্ধে এতটুকু জানাটাই এনাফ, এর বেশি আমাদের দরকার হয় না কসমিক রে সম্বন্ধে আইডিয়া রাখা। এরপর আসে সামনের দিকে আঁকা একটু আমরা। গামা রশ্মি খুবই ইম্পর্টেন্ট একটা রশ্মি, মনে রাখবা। আমাদের গামা রশ্মি আমাদের নর্মালি আমাদের যে কি বলা হয় তেজস্ক্রিয় যে বিকিরণ, আমরা যদি তেজস্ক্রিয় বিকিরণগুলোকে নিয়ে একটু কথা বলি, আমাদের যে ভাইয়া তেজস্ক্রিয় বিকিরণ আছে, তেজস্ক্রিয় বিকিরণ আমাদের কয় প্রকার বলো তো? তেজস্ক্রিয় বিকিরণ আমাদের 3 প্রকার। ওকে, এটা মনে রাখবো আমরা, যে তেজস্ক্রিয় বিকিরণ ভাই আমাদের 3 প্রকার হয়। সেটা কি সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের আলফা রশ্মি, এরপরে কি আমাদের 2 নাম্বার আছে আমাদের বিটা রশ্মি, আর 3 নাম্বার হচ্ছে আমাদের গামা রশ্মি। সো আলফা রশ্মিটা তোমাদের মনে আছে কিনা সবার, যে আলফা রশ্মিটা কিন্তু আমাদের কি ধনাত্মক, এটা কিন্তু আমাদের পজিটিভলি চার্জড। আলফা রশ্মিটা ধনাত্মক, বিটা রশ্মিটা কিন্তু নেগেটিভলি চার্জড, আর এটা কিন্তু আমাদের চার্জহীন। গামা রশ্মিটা কিন্তু চার্জহীন। সো গামা রশ্মি চার্জহীন হওয়ার ফলে আলোতে এই গামা রশ্মিটা পাওয়া যায়। ওকে, আলোতে গামা রশ্মিটা নর্মালি পাওয়া যায়, এবং এটা চার্জহীন হওয়ার কারণে এবং এর আয়নায়ন ক্ষমতা সবথেকে কম থাকে। মনে রাখবা, এটা যদি চার্জ না থাকে না, গামা রশ্মির আয়নায়ন ক্ষমতা সবথেকে কম থাকে, বাট ভেদন ক্ষমতা সবথেকে বেশি। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে এখানে, যে এই যে গামা রশ্মিটা, গামা রশ্মির ক্ষেত্রে আয়নায়ন ক্ষমতা, ওকে এটা মনে রাখবো। আয়নায়ন ক্ষমতাটা কি এটা আমরা একটু পরে বলতেছি, বাট এটা মনে রাখবো যে আয়নায়ন ক্ষমতাটা সব থেকে কম। এর আয়নায়ন ক্ষমতা কি হয়, সব থেকে কম। বাট আয়নায়ন ক্ষমতা সব থেকে কম হলেও মনে রাখবা এর যে ভেদন ক্ষমতা, আয়নায়ন ক্ষমতা আর ভেদন ক্ষমতা ব্যস্তানুপাতিক, এটা মনে রাখতে পারো। এর ভেদন ক্ষমতা কিন্তু সব থেকে বেশি। সো এটা আমরা মনে রাখবো যে এর আয়নায়ন ক্ষমতা সব থেকে কম, কারণ কি এর চার্জ নেই, এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, কারণ এর চার্জ নেই। সো এরকম গামা রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা চাইলে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই, চাইলে মনে রাখতে পারো যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি হয় 5 × 10⁻4 থেকে 1 × 10⁻2 ন্যানোমিটার হয়। এর ক্ষেত্রে তোমরা চাইলে এই জিনিসটা মনে রাখতে পারো যে এর ক্ষেত্রে তরঙ্গের শক্তিটা কতটুকু হয়, ওকে এর কত ক্রম হয়, মানে এটার ক্ষেত্রে আমরা বেশি মনে রাখতে পারি এটা শক্তির ক্রমটা মনে রাখবে, এর শক্তিটা কত হয়, শক্তিটা হয় এত জুল পার মোল।
ওকে, এটা একটু মনে রাখার আমরা ট্রাই করব। আর গামা রশ্মি ছাড়াও দুইটা আসে, দুইটা রশ্মি আছে। এই দুইটা রশ্মি কি আমাদের ভাইয়া, একটা হচ্ছে আমাদের আলফা রশ্মি আর একটা হচ্ছে আমাদের বিটা রশ্মি। এতটুকু আমরা মনে রাখার ট্রাই করবো একটু। এখানে দেখো গামা রশ্মি ব্যবহার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। গামা রশ্মির ব্যবহারটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, আর এটা মাঝে মাঝে মনে রাখবে। এটা থেকে আমাদের 2 মার্কের কোশ্চেন আসে। ওকে, আমাদের যে অনুধাবনমূলক কোশ্চেন আসে না সিকিউতে, সিকিউতে অনুধাবনমূলক কোশ্চেন কিন্তু মাঝে মাঝে এটা থেকে এসে পড়ে। তো এর জন্য আমরা এটা মনে রাখার ট্রাই করবো। ওকে, যে গামা রশ্মির ব্যবহারটা কি। সো আমি আবার বলে দিচ্ছি ভাইয়া, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট গামা রশ্মির ব্যবহারটা। কারণ এটা থেকে কী হবে, আমাদের নর্মালি অনুধাবন টাইপের যে কোশ্চেনগুলো, আমাদের যে সিকিউতে যে অনুধাবন কোশ্চেন থাকে না, সেখানে কোশ্চেন আসে আমাদের 2 মার্কসের জন্য। অনুধাবন কোশ্চেনের বাহিরেও এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। মনে রাখবে, এটা এমসিকিউর জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো আসো আমরা দেখে নিই কী কী ব্যবহার করা হয়। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা না জানলেই নয়, যে জিনিসটা আমাদের না জানলেই নয়, সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। এটা কিন্তু খুবই বেশি আসা, এমসিকিউতে খুবই বেশি আসে, ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করা হয়। কোনটা ব্যবহার করা হয় মনে রাখবো, আমাদের যে কোবাল্ট 60 সেটা কিন্তু আমাদের ক্যান্সার চিকিৎসায় আমরা ইউজ করে থাকি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো ভেজাল পদার্থের পরিমাণ নির্ধারণে। সো পদার্থে কি পরিমাণ ভেজাল আছে, এই ভেজাল নির্ধারণে কিন্তু আমরা গামা রশ্মিটা ব্যবহার করতে পারি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসি সামনের দিকে আগে একটু, সেটা কি পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুনাশকরণে। যেহেতু দেখো গামা রশ্মিটা খুবই মানে ভেদন ক্ষমতা বেশি, খুবই পাওয়ারফুল একটা রশ্মি, এর কারণে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। ল্যামডা কম মানে কি, দেখো গামা রশ্মিরও কিন্তু ল্যামডা অনেক কম। ল্যামডা অনেক কম থাকার কারণে কিন্তু এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি এবং এর এনার্জিও অনেক বেশি। তো এর কারণে জীবাণুমুক্তকরণে কিন্তু এটাকে ভালোভাবে ইউজ করা যায়। অ্যান্ড দেখো মেডিসিন ট্রেসার হিসেবে, মানে একটা মেডিসিন তুমি মনে করো, এটাকে মনে করো এমনভাবে করা হয় যে তোমার বডিতে মেডিসিনটা কোথায় কাজ করতেছে। মনে করো আমি একটা ওষুধ খাইলাম, এই ওষুধটা কি আমার পাকস্থলীতে কাজ করতেছে, নাকি আমার ব্লাডে কাজ করতেছে, নাকি ব্রেনে কাজ করতেছে, সেটা বোঝার জন্য আমরা করি কি, এই যে ওষুধগুলোকে এটাকে কি বলে কোবাল্ট 60 দিয়ে ট্যাগ করে দেই। সো কোবাল্ট 60 দিয়ে যখন আমরা ট্যাগ করে দেই, তখন কি হয়, আমাদের এই যে রেখাটা, মানে আমাদের এই ওষুধটা কোথায় যাচ্ছে সেটা আমরা তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে ট্রেস ডাউন করতে পারি। এটা কি বলা হয়, মেডিসিন ট্রেসার হিসেবে ইউজ করা যায়। সো আমরা ব্যবহারটা মনে রাখার ট্রাই করবো। অনুধাবনে আসলে 4টা লিখে দেবো, 2 মার্ক ইজিলি পেয়ে যাবো। এরপরে দেখো এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি। সো তোমরা জানো যে রঞ্জন রশ্মি আবিষ্কার করছে থেকে বা এক্স রশ্মি আবিষ্কার করেছে বিজ্ঞানী রঞ্জন। সো এটা নিয়ে আমাদের আর বেশি কথা বলা না, এটা আমাদের কিসে ব্যবহার করা হয়, জাস্ট তোমার কাজটা মনে রাখবা যে এটার কাজটা কি। যে দেখো এ রশ্মির ভেদন ক্ষমতা, এ রশ্মির ভেদন ক্ষমতা গামা রশ্মির থেকে কম, কিন্তু তবুও এ রশ্মি দেহের ত্বক এবং মাংস ভেদ করতে পারে। ত্বক এবং মাংস ভেদ করে এরা কি হাড়ের ছবি তুলতে পারে। সো হাড়ের ছবি তোলার জন্য আমরা নর্মালি এক্স রশ্মিটা ব্যবহার করি। ওকে, এটা নিয়ে তোমরা কি বলে আমাদের যে ফিজিক্সে তোমরা এক্স রশ্মির ব্যবহার খুবই ভালোভাবে দেখবা। ওখানে ইকুয়েশন আছে, ইভেন অনেক কিছু আছে, ওখানে আমরা দেখবো। এখানে জাস্ট তোমাদের জাস্ট মনে রাখতে হবে কি, দেখো এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা একটু মনে রাখবা যে 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে আমাদের এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা। কম্পাঙ্ক আর শক্তি এতটা দরকার হয় না, মনে রাখবা। তুমি যদি ল্যামডা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি ইজিলি বের করতে পারবা। কারণ দেখো v = f ল্যামডা। তোমার যদি ভাই ল্যামডা মনে থাকে, তাহলে v এর মান কি, v এর মান আমাদের কিন্তু এখানে কত, 3 × 10⁸। তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তুমি যদি ল্যামডা জানো, f কিন্তু সব জায়গায় বের করতে পারবে। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। f আর যে এনার্জি, এটা তুমি ইজিলি বের করতে পারবা। তুমি যদি এখান থেকে f বের করতে পারো, তাহলে e = কি, e = hf। এটা বের করা তো ডাল ভাজা একদম, এগুলো তুমি ইজিলি বের করতে পারবা। সো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করবো। ল্যামডাটা আমরা একটু মনে রাখার ট্রাই করবো এখানে। আচ্ছা, এক্সরের ব্যবহার, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা অনুধাবনে আমাদের মাঝে মাঝে চলে আসতে পারে। সো 2 মার্কসের জন্য এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, মানে অনুধাবনের জন্য। কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রয়োগ উচ্চতর দক্ষতা পড়তে গিয়ে অনুধাবনের কথা ভুলেই যাই। সো এটা একটু মনে রাখবো আমরা। কোথায় ইউজ করা হয়, চিকিৎসা ক্ষেত্রে শরীরের অভ্যন্তরের ছবি তোলার জন্য, যেটা আমরা জানি যে আমাদের যে হাড়ের ছবি তোলার জন্য আমাদের কিন্তু এক্সরে ব্যবহার করা হয়। ক্রিস্টালোগ্রাফি, এক্সরে এমিশন, এক্সফ্লোরেসেন্স, এসব ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলো হচ্ছে হায়ার টেকনোলজিতে ব্যবহার করা হয়, মানে হায়ার এক্সপেরিমেন্টে আমরা এগুলোকে ইউজ করি। সো এটাও পড়তে পারো। রেডিও অ্যাক্টিভ থেরাপিতে, সো রেডিয়েশন যে থেরাপিটা, সেই রেডিয়েশন থেরাপিতে আমরা নর্মালি এক্সরে ব্যবহার করতে পারি। আর হচ্ছে নিরাপত্তা যন্ত্রে, তো নিরাপত্তা যন্ত্রে যে কোনো মনে করো কি বলা হয়, এয়ারপোর্ট, তোমাদের যে এয়ারপোর্টে দেখছো তোমরা মেবি, যে আমাদের নর্মালি এয়ারপোর্টে বা আমাদের নর্মালি কাস্টমসে কিন্তু আমরা এই টাইপের জিনিসগুলোকে ইউজ করি। যে একটা লাগেজের মধ্যে কি আছে, লাগেজের মধ্যে কি তুমি ড্রাগস নিয়ে যাচ্ছ নাকি তুমি ভালো জিনিস নিয়ে যাচ্ছ, সেগুলোকে দেখার জন্য এক্সরে ইউজ করা হয় আমাদের। এরপর আসে অতি বেগুনি রশ্মি, খুবই খুবই ইম্পর্টেন্ট, ইউভি লাইট। ওকে, আমাদের যে ইউভি লাইট, এটাকে বলা হয় অতি বেগুনি রশ্মি। ইউভি লাইটের ল্যামডাটা মনে রাখা জরুরি, তার ল্যামডাটা মুখস্থ রাখা লাগবে। এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, 10 থেকে 380।
10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা বলি ইউভি রশ্মি। ওকে, এটা মনে রাখবা। ইউভি রশ্মির অনেকগুলো মানে ভাগ আছে। আরেকটা জিনিস যে ইউভি রশ্মিটা খালি চোখে দেখা যায় না, মনে রাখবা। ইউভি রশ্মি, এই রশ্মি কিন্তু আমরা খালি চোখে দেখা যায় না। ইউভি রশ্মির আগে যে রশ্মিগুলো পড়ছি এতক্ষণ, সেগুলোও কিন্তু খালি চোখে দেখা যেত না। বাট ইউভিটা এতটা ইম্পর্টেন্ট করে আমরা এমফাসাইজ করে কেন বলতেছি ভাইয়া যে এটা খালি চোখে দেখা যায় না, এর কারণ হচ্ছে দেখো আমাদের রেঞ্জটা হচ্ছে এরকম যে ইউভি রশ্মি, এরপর হচ্ছে আমাদের ভিজিবল, এরপর হচ্ছে আমাদের আইআর। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সে ইউভিটা হচ্ছে ভিজিবলের একদম আগেই। ভিজিবল রেটা হচ্ছে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটার। তো 380 থেকে 780 ন্যানোমিটার হচ্ছে ভিজিবল। আইআরটা হচ্ছে আমাদের 780 থেকে 10⁶ ন্যানোমিটার। আর আমাদের যে ইউভিটা হচ্ছে আমাদের এই যে 10 থেকে 380 ন্যানোমিটার। এর কারণে এটা খুবই ইম্পর্টেন্ট যে এটা খালি চোখে কিন্তু দেখা যায় না। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে ইউভি রশ্মিটা খালি চোখে দেখা যায় না। এখন দেখো ইউভির কোন স্পেকট্রামটা আমরা কোথায় ইউজ করি সেটা চাইলে একটু জেনে রাখতে পারো, পরীক্ষা মাঝে মাঝে চলে আসে। কোনটা সব থেকে বেশি আসে আমরা বলতেছি এটা, যে দেখো আমাদের জাল টাকা শনাক্তকরণটা কোথায় গেল, পরের একটা আছে তোমাকে এখানে 380, 280 থেকে 380 কোনটা। আচ্ছা, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলে দেখো। সব থেকে বেশি লাগবে তোমার এটা, জাল টাকা শনাক্তকরণ আমরা একটা ব্যবহার করি 280 থেকে 380, এটা ব্যবহার করা হয়। ওকে, সো ফার্স্টে দেখো গ্যাস্ট্রোএন্টারোলজি, মানে এটা হচ্ছে তোমাদের যে কি বলে গাট ইমিউন, আমাদের যে পাকস্থলী ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। এটা অতটা ইম্পর্টেন্ট না। 10 থেকে 30 ন্যানোমিটার ব্যবহার করি আমরা। 30 থেকে 200 ফটো ইলেকট্রোস্পেকট্রোস্কোপিতে। স্পেকট্রোস্কোপি তোমাদের এইচএসসিতে অতটা ডিটেলসে নাই, তাই তোমাদের এটাও অতটা ইম্পর্টেন্ট হবে না। স্পেকট্রোস্কোপিতে আমরা এটা ইউজ করে থাকি, বাট তোমার এটা লাগবে 200 থেকে 380 ন্যানোমিটার, যেটা এটা আমরা কোথায় ইউজ করি, অপটিক্যাল সেন্সর এবং ওষুধের গুণগত মান নির্ণয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন যেন আমাদের এমসিকিউতে প্রায় চলে আসে যে 200 থেকে 380 এই রেঞ্জটা আমরা নর্মালি আমাদের ইউভি লাইটটাকে ওষুধের গুণগত মান নির্ণয় করার ক্ষেত্রে ইউজ করে থাকি। আইডি শনাক্তকরণ অতটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখো জীবাণুনাশক, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা এটা ইম্পর্টেন্ট। জীবাণুনাশকটা খুবই ইম্পর্টেন্ট। জীবাণুনাশকের রেঞ্জটা কততে ইউজ করি আমরা। এরপরে প্রোটিন বিশ্লেষণ অতটা দরকার নেই। মেডিকেল ইমেজিং, এটা এমআরআই, এটা পরে দেখবো আমরা। তারপরে আমাদের চামড়ার উপর লাইট থেরাপিটা একটু মনে রাখবা, কারণ চিকিৎসা ক্ষেত্রটা সবসময় বেশি ইম্পর্টেন্ট হিসেবে গণ্য করা হয়। আর ড্রাগ ডিজাইন, এটা ড্রাগ ডিটারমিনেশনে এখানে ব্যবহার করা হয়। ওকে, এই জিনিসটা মনে রাখতে পারো। আর সব থেকে বেশি যে কোথায় আমরা ইউজ করি, জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণ আমরা ইউজ করি। তো আমাদের পরের যে লেকচারটা, সেখানে দেখবো আমরা যে ইউভি রশ্মির ব্যবহার সম্বন্ধে আলাদা একটা ডেডিকেটেড লেকচারই আছে আমাদের, ওইখানে আমরা এগুলো ডিটেলস আলোচনা করতে পারবো। সো আসলে দৃশ্যমান অঞ্চল, এটা হচ্ছে ভিজিবল লাইট। সো ভিজিবল লাইট কোনটা, আমাদের যেসব লাইট আমরা চোখে দেখতে পাই, যেমন এই যে আমাদের ভিবজিওর, VIBGYOR, মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, বা আমরা যেটা বাংলায় বলি বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই আলোগুলো আমরা খালি চোখে দেখতে পারি, কারণ কি এদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা আমাদের চোখের দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে পড়ে। এদের তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো, 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এসে পড়ে। এর কারণে এদেরকে আমরা দেখতে পাই। এদের কম্পাঙ্কটা একটু মনে রাখার ট্রাই করবা, 10⁻14 থেকে 10⁻15 তরঙ্গ মানে হার্জ কম্পাঙ্কের এরা হয়ে থাকে। আর এটাকে কয়টা অঞ্চলে ভাগ করা হয়, এটাকে আমরা 7টা অঞ্চলে ভাগ করে থাকি বেনি, আসহ, কলা। এটা তোমরা জানোই, এই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই রেঞ্জগুলো কিন্তু আমাদের লাগবে। যে দেখো বেগুনি কত, 380 থেকে 450, এরকম রেঞ্জগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে, কোন রেঞ্জের মধ্যে কোনটা হয়। ওকে, দৃশ্যমান আলো আমাদের কি কাজে লাগে, অনুধাবনের ফেমাস অনুধাবন কোশ্চেন, দৃশ্যমান আলো আমাদের কি কাজে লাগে। ফার্স্ট অফ অল, দৃশ্যমান আলো দেখতে সাহায্য করে। প্রথম কথাটা হচ্ছে আমরা দেখতে পাই, মানে আমাদের ভিজিবিলিটিতে সাহায্য করে এটা। সেকেন্ড কি, সালোক সংশ্লেষণ, যার উপর পুরো পৃথিবী টিকে আছে, সালোক সংশ্লেষণে সাহায্য করে। আর লাস্টেরটা কি, যে এই আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার কারণে এই আলোটা আমাদের জন্য উপকারী। ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য একটু বেশি কম, এর কারণে কম্পাঙ্ক বেশি মানে এনার্জি বেশি। এর কারণে এনার্জি বেশি হওয়ার কারণে ইউভি লাইট যদি আমাদের ত্বকে পড়ে, আমাদের ত্বক কিন্তু সানবার্ন হয়ে যায়। তোমরা যারা জানো যে ওজোন লেয়ারের কাজই হচ্ছে কিন্তু ইউভি লাইটটাকে প্রতিহত করা, যাতে আমাদের পৃথিবীতে প্রবেশ করতে না পারে, কারণ কি এর কম্পাঙ্ক অনেক বেশি, এর এনার্জি অনেক বেশি। আইআর শক্তিটা একটু মানে বেশি কম, এর কারণে ওটা আমাদের দেহটাকে এক্সাগ্রেট করতে পারে না। ওকে, সামনের দিকে আগাই। অবলোহিত রশ্মিটা কি, এটাকে আইআর রশ্মি বলা হয়। ওকে, সো আইআর রশ্মি, এটাকে আমরা ইনফ্রারেডও বলি, বলবো এটাকে আমরা ইনফ্রারেড বলি। ওকে, ইনফ্রারেড সংক্ষেপে বলা হয় আইআর, বাংলায় বলা হয় অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখবা 780 থেকে 10⁶ ন্যানোমিটার। ওকে, যেখানে তো মাইক্রোমিটার দিচ্ছে, তুমি এভাবে মনে রাখতে পারো যে 780 থেকে 10⁶
এই ন্যানোমিটার রেঞ্জে থাকে। আর এদের কম্পাঙ্কের পরিসরটাও দেয়া আছে। অবলোহিত রশ্মির ব্যবহার আমরা কোথায় করি? মনে রাখবো অনেক টাইপের অবলোহিত রশ্মি আছে, এখানে লেখা নাই, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি একটু দেখো। অবলোহিত রশ্মিটাকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি। সো অবলোহিত রশ্মি আইআর, সেটাকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি। সো দেখো আমাদের ফার্স্ট অফ অল অবলোহিত রশ্মিটা কি 780 থেকে 10⁶ ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে না আমাদের, এই রেঞ্জের মধ্যে দেখো 3টা জিনিস এক্সিস্ট করে। ফার্স্টেরটা কি, সেটা হচ্ছে দেখো আমাদের 780 থেকে 2500 ন্যানোমিটার, এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ, 780 থেকে 2500। সেকেন্ড রেঞ্জটা হচ্ছে আমাদের এই যে 2500 ন্যানোমিটার থেকে আমাদের 25,000 ন্যানোমিটার পর্যন্ত একটা, এটা হচ্ছে সেকেন্ড একটা স্পেকট্রাম লাইন। অ্যান্ড থার্ডটা হচ্ছে আমাদের এই যে 25,000, এই যে 25,000 থেকে 10⁶ এই রেঞ্জের মধ্যে একটা লাইন। এই যে 3টা লাইন, এই 3টা লাইন আমাদের এখানে মূলত আইআরটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, বোঝা গেছে? আইআরটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। সো এই 3টা ভাগ যে আমরা করলাম, এই 3টা ভাগে আমরা 3টা নাম আছে ভাইয়া, সেই 3টা একটু আমরা জেনে নিই চলো। এই যে আমাদের প্রথমটা, এটাকে আমরা বলি কি নিয়ার্স আইআর, এটাকে আমরা বলি নিয়ার্স আইআর। মাঝেরটা যেহেতু মাঝে, সো এটাকে আমরা মিডল আইআর বলতে পারি, ওকে। আর একদম লাস্টে যেটা, সেটাকে আমরা বলি ফার্স্ট আইআর। সো এই যে আমরা নামগুলো বললাম না, এদেরকে আমরা আবার সংক্ষেপে কিছু নামে ডাকতে পারি, ওকে। সংক্ষেপে আমরা এদেরকে কিছু কিছু নামে ডাকতে পারি। তো এদের সংক্ষেপে তো নেমগুলো আমরা একটু জেনে নিই। তো এই যে আমাদের যে প্রথমটা, সেটাকে আমরা নিয়ার্স আইআর, এটাকে আমরা আবার সংক্ষেপে বলতে পারি এনআইআর। মাঝের যেটা, সেটাকে আমরা বলি এমআইআর। আর আমাদের যে দূরে যেটা, সেটাকে আমরা বলি এফআইআর, ওকে। 3টা আইআর 3টা কাজ আমরা নর্মালি ব্যবহার করতে পারি। এর মধ্যে দেখো 3টা আইআরের 3টা কাজ আছে। আবার এই যে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। এই যে আমরা জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে আমরা কোনটা ব্যবহার করে থাকি? সো কার্যকরীমূলক শনাক্তকরণে আমরা আইআর রশ্মিটা ব্যবহার করে থাকি। এবং এখানে কোন আইআরটা ইউজ করি আমরা ভাইয়া? এখানে মনে রাখবো আমরা এই কাজের জন্য আমরা এম আইআরটা, মিডল আইআর যেটা, সেটা ইউজ করি। এম আইআরটা নর্মালি ইউজ করা হয় জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য। এরপর আসো সামনের দিকে আগানো যাবে একটু। এই যে মাংসপেশি এবং স্নায়ু চিকিৎসায়, কোনটা ভাইয়া? মাংসপেশি চিকিৎসায় এবং আমাদের যে স্নায়ুর চিকিৎসায়, এই চিকিৎসায় আমরা অবলোহিত রশ্মি ইউজ করি। এখানে আমরা কোনটা ইউজ করি জানো? এখানে আমরা ইউজ করি এফআইআরটা। এফআইআরটা আমরা এই ক্ষেত্রে ইউজ করি। আলোক সংবেদী যন্ত্র, এখানে যে কোনোটা ইউজ করতে পারো, 3 নাম্বারটা কোনো সমস্যা নাই। নাইট ভিশন ক্যামেরা বা নাইট ভিশন গোগলস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কুল জিনিস একটা, যে নাইট ভিশন ক্যামেরা বা নাইট ভিশন গোগলস তৈরি করার জন্য আমরা এই আইআর রশ্মিটা ইউজ করে থাকি, কারণ আইআর রাতের বেলা দেখতে পারে। আর মানবদের বিভিন্ন থেরাপিতে মনে রাখবা, আমাদের হিউম্যান ব্রেন থেরাপিতে আমরা নর্মালি ইউজ করি, এই ক্ষেত্রে আমরা নর্মালি এনআইআরটা ইউজ করে থাকি, ওকে। এনআইআরটা আমরা নর্মালি ইউজ করে থাকি। নর্মালি আমাদের যে সিটি স্ক্যান, মনে রাখবা আমাদের যে সিটি স্ক্যান প্লাস যে আমাদের ডট যে থাকে ডিফিউজড অক্সাইড টমোগ্রাফি, সেখানে আমরা এই এনআইআর ইউজ করে থাকি। এরপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ এটাকে এমডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় মাঝে মাঝে। মাইক্রোওয়েভটা কি? এটা হচ্ছে আমাদের খুবই বড় একটা ওয়েভ। সো নর্মালি আমরা আমাদের যে মানে মাইক্রো ওভেন, ওইখানে আমরা ইউজ করি, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট জাস্ট তুমি মনে রাখবে এখানে তোমার এখানে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে 1 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত এটা হচ্ছে আমাদের রেঞ্জ মাইক্রোওয়েভের। আর মাইক্রোওয়েভ কোথায় কোথায় ইউজ করি আমরা? আমরা রান্নার কাজে মাইক্রোওয়েভ ইউজ করি, আর আমাদের টেলিভিশন বা রেডিও এইসব জায়গায় আমরা মাইক্রোওয়েভটা ইউজ করি, এতটুকু জানাই এনাফ। এরপরে দেখো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভে আমরা কি ইউজ করি? রেডিও ওয়েভটা ওরকমই, যে আমাদের যে এমআরআই যন্ত্রে আমরা রেডিও ওয়েভটা ইউজ করি, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবা, যে আমাদের এমআরআই যন্ত্রে আমরা রেডিও ওয়েভটা ইউজ করি, বা আমাদের যে দূরবর্তী স্থানে মনে করো শব্দ বা ছবি পাঠানোর জন্য, মানে ওই যে আমাদের ফোন, তারপর আমাদের যে রেডিওর যে ওয়াকিটকি মিডিয়াম, এগুলো আমরা ইউজ করতে পারি। আর এটা খুবই ইম্পর্টেন্ট যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য আমরা রেডিও ইউজ করি কিন্তু, ওকে। মানে প্লেনের ক্ষেত্রে এয়ার ট্রাফিক কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করা হয়। এটার আবিষ্কার কে ছিল? এটার আবিষ্কার কে ছিল আমাদের জগদীশ চন্দ্র বসু ছিল, ওকে। সে কিন্তু আবিষ্কার করছে। এর ল্যামডাটাও একটু জেনে রাখবা, যে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত, অনেক বড় একটা রেঞ্জের মধ্যে এটা বিরাজমান, ওকে। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো আমাদের একটা স্লাইডে দেখো একদম ছক আকারে দেওয়া আছে। সো স্লাইডটা তোমরা পেয়ে যাবা। সো তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এগুলা একই ছক আকারে পুরো সব কিছু ডিটেলসে দেওয়া আছে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর অবলোহিত রশ্মি, এরপর দেখো দৃশ্যমান আলো, অতিবেগুনি, এক্স রে, গামা রশ্মি, তারপর দেখো আমাদের যে এগুলো মানে কোনটা কোন কাজ আছে, কোনটা কি আছে, সবগুলো তোমার জন্য একদম এখানে দেয়া আছে স্লাইডে। তো তোমার স্লাইডটা পেয়ে যাবা। চাইলে আমি একটু সরে যাই, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটু পজ করে ভিডিওটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইডটা।
এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইডটা। সো চাইলে এটার একটা স্ক্রিনশট তুমি নিয়ে রাখতে পারো বা তুমি স্লাইড পেয়ে গেলে ওইখান থেকে দেখতে পাবা। এখানে আমরা কি দেখো, এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর, ফ্রিকোয়েন্সি, গুরুত্বপূর্ণ ব্যবহার সবকিছু নিয়ে আলোচনা করার ট্রাই করছি একই স্লাইডে একদম। এতক্ষণ যা আলোচনা করছি সবগুলোর একটা সামারি হচ্ছে এটা। ওকে, তো আসো আমরা একটু এমসিকিউ সলভ করে নিই এখন। যে ক্যান্সার চিকিৎসায় কোন সার ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয় রেডন, মনে রাখবা ক্যান্সার চিকিৎসায় রেডন ব্যবহার করা হয় অ্যান্ড কোবাল্ট-60 এই দুটোও ব্যবহার করা হয় নরমালি। কোন বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি? সো দেখো ল্যামডা সবথেকে বেশি বলছে। সো ল্যামডা সবথেকে বেশি কার? দেখো তো মহাজাগতিক রশ্মি না, এক্স রশ্মি না, ইউভি রশ্মি না, ভিজিবল। ভিজিবলটা সবথেকে বেশি, কারণ কি ভাই এটা হচ্ছে আপনার 380 থেকে 780 ন্যানোমিটার, আর বাকিগুলো কিন্তু সবগুলোই কিন্তু 380-র কম। এটা হচ্ছে আপনার 10 থেকে 380, এটা আরও কম এগুলো। জাল টাকা টাকা দ্বারা শোষিত ইউভি রশ্মি কোন রশ্মি হিসেবে বিকিরিত হয়? এটা মনে রাখবা, এটা হচ্ছে ভিজিবল রে হবে। ওকে, এটা জাল টাকার টপিকটা যখন পড়বা তখন মনে রাখবা যে এটা কি করে, আমাদের যে টাকা, আমাদের টাকা কি করে মনে রাখবা, আমাদের টাকা কি করে এটা মনে রাখবা। একটা টাকা যদি হয়, একটা টাকা, তুমি এটার উপরে যে রশ্মিটা দিবা, আপতিত রশ্মিটা হবে ইউভি, যে রশ্মিটা গমন করবে সেটা হচ্ছে ভিজিবল। আবার জাস্ট এতটুকু মনে রাখো যে ওর উপরে তুমি ইউভি লাইট দিবা, ও তোমার ভিজিবল লাইট বের করবে। ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? মনে রাখবা, ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণে আইআর ব্যবহার করা হয়। আইআর ব্যবহার করা হয় শনাক্তকরণে এবং চিকিৎসায় অন্যগুলো ব্যবহার করা হয়। আইআর এর প্রভাবে কি ঘটে? রক্ত সঞ্চালন হ্রাস পায়? না, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ধমনী এবং শিরা প্রশস্ত হয়। অঙ্গ প্রতিস্থাপন না করা যায় না, দেহে তাপমাত্রা বৃদ্ধি পায় আরো। কারণ তুমি দেখো এনার্জি দিচ্ছ, এনার্জি দিলে তো তাপমাত্রা আরো বাড়বে। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 780 ন্যানোমিটার, এটা মুখস্থ মান আমাদের। কোন রশ্মিটি সর্বাধিক শক্তি? তোমাকে বলছে শক্তি সর্বাধিক। শক্তি সর্বাধিক, শক্তি সর্বাধিক হওয়ার জন্য আমাদের কি দরকার হয় ভাইয়া? তোমরাই বলো। যে E ইজ ইকুয়াল টু HF ইজ ইকুয়াল টু কি বলা যায়? HC বাই ল্যামডা। হয় তোমার ল্যামডা তুমি ছোট করো, হয় তুমি ল্যামডা ছোট করো, বা F বড় করো। সো ল্যামডা যার ছোট তার শক্তি সব থেকে বেশি। ল্যামডা সব থেকে ছোট কার বলো তো? মাইক্রোওয়েভ না, অবলোহিত না, রেডিও ওয়েভ না, গামা। গামার শক্তি সব থেকে বেশি, কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এমআরআই, এটা এমআরআই এর ফুল ফর্ম কি ভাইয়া? এমআরআই এর ফুল ফর্ম হচ্ছে, আমি একটু লিখে দিই, ম্যাগনেটিক। এমআরআই এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটাকে বলা হয় এমআরআই, বাংলায় চুম্বকীয় অনুরণন। এই যে এটা অনুরণন প্রতিচ্ছবিকরণ, বুঝতে পারছেন? রেজোনেন্স মানে তো অনুরণন। কারেন্সি নোটে সিকিউরিটি উপায় হিসেবে কোনটা ব্যবহার করা হয়? এখানে মনে রাখবা যে কারেন্সি নোটে আমরা ফ্লুরোসেন্ট ফসফর ইউজ করি। এটা সম্বন্ধে আমাদের ডিটেলস একটা লেকচার আছে, ওইখানে আমরা আলোচনা করব ফ্লুরোসেন্ট ফসফর নিয়ে। কোন রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কে হিমোগ্লোবিনের শোষণের পরিমাণ বাড়ানো যায়? তো মস্তিষ্কে মনে রাখবা, মস্তিষ্ক থাকলে সেটা কিন্তু এনআইআর। ওকে, এনআইআরটা আমরা ইউজ করি মস্তিষ্কে, আমরা অলওয়েজ এনআইআরটা ইউজ করি। এমআইআর ইউজ করি কোথায়? কার্যকরীমূলক শনাক্তকরণে। আর এফআইআরটা আমরা নর্মালি ব্লাড অ্যান্ড বোনস এর জন্য ইউজ করি। অবলোহিত রশ্মি ব্যবহার নয় কোনটি? রিমোট কন্ট্রোলে হ্যাঁ, টিভি সিগনালে হ্যাঁ, অপটিক্যাল ফাইবারে দিতে না, অপটিক্যাল ফাইবার আমরা নর্মালি ব্যবহার করি না, এটা মনে রাখবো আমরা একটু। আচ্ছা, দ্য বেসিস অফ এমআরআই এক্সপেরিমেন্ট টু ডিটেক্ট টিউমার্স, প্রোটন রেজোনেন্স অকার্স অ্যাট অবজারভেশন অফ রেডিও ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা ঠিক আছে। প্রোটন, এটা হয় অ্যাফেক্টেড সেল কনসেন্স মোর প্রোটন হুইচ প্রডিউসেস মোর প্রোটন। হ্যাঁ, এটাও ঠিক আছে। মিউচুয়াল ইন্টারাকশনস অকার বিটুইন প্রোটন অ্যান্ড ইলেকট্রন। হ্যাঁ, এটাও ঠিক আছে। সো অ্যান্সার হবে 3টা। তোমরা বলতে পারো যে ভাইয়া এমআরআই আমরা এটা শিখলাম কীভাবে? আমাদের এই এই যে কি বলে, আমাদের যে পাঠশালার ক্লাসের ধারাবাহিকতায় এমআরআই এর উপর একটা ডেডিকেটেড লেকচার আছে। ওকে, আমাদের একটা ডেডিকেটেড লেকচার আছে। আজকে যে লেকচারটা করতেছো এর পরের 2 লেকচারে, ওকে, আমাদের একটা ডেডিকেটেড লেকচারই আছে এমআরআই এর উপরে। ওই লেকচারে আমরা দেখবো যে এমআরআই কীভাবে কাজ করে, কাজ না করে। ওইখানে এমসি করে আমরা আবার ডিটেলস আলোচনা করবো। ওকে, শরীরের ব্যথা উপশমে কোন রশ্মির ব্যবহার করে? নিজেরা একটু চিন্তা করো, শরীরের ব্যথা উপশমে আমরা কোনটা ইউজ করি? অবলোহিতরা ইউজ করি। আইআর, যেটা আমাদের মাংসপেশি এবং বোনসের বৃদ্ধিতে সাহায্য করে। আলোর বর্ণালীর দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান কোনটি? বেমানান কোনটি দেখো তো? ইউভি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি। কোনটা বেমানান বলেছে তোমাকে দেখো তো? অবশ্যই অবলোহিতরা, কারণ এর ক্ষেত্রে দেখো এর ল্যামডাটা কিন্তু অন্যদের থেকে বেশি, এর ল্যামডাটা কিন্তু অন্যদের থেকে বেশি। বাকি দেখো অতিবেগুনি, রঞ্জন, গামা সবার কিন্তু ল্যামডা ছোট ছোট। আচ্ছা, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয় ভাইয়া? আইআর রশ্মি ব্যবহার করি। কোন আইআরটা ডিটেলসে জিজ্ঞেস করলে এমআইআরটা আমরা ইউজ করি। ওকে, এমআইআরটা আমরা ইউজ করি। একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 540। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক যা হলো, এটা আমরা একটু আগে যে ভিজিবল রেটা,
আমাদের যে ভিজিবল রের যে একটা ছিল ওইখানে কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে 380 থেকে 424 হচ্ছে বেগুনি, নীল হচ্ছে 424 থেকে 450, 450 থেকে 500 কি আসমানি, তারপর আসমানির পর কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, তাহলে এটা হবে সবুজ কালার। সো এটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে আমাদের চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে এটার অ্যান্সারটা কী হবে আমাদের। তো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আমাদের আজকের লেকচারে আমরা ট্রাই করছি যে বর্ণালী রিলেটেড যত ধরনের রাশি দরকার বা বর্ণালী জিনিসটাকে বোঝার জন্য তোমার যে টাইপের এককগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করার। ইনশাআল্লাহ নেক্সট লেকচারে আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে ডিটেলস আলোচনা করব এবং সেখানে আমরা রিডবার্গ ইকুয়েশন নিয়ে আলোচনা করে দেখব। তো আপাতত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ। তো ইনশাআল্লাহ আমরা লেকচারটা মনোযোগ দিয়ে করার ট্রাই করেছি।